যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন, এবার রাজনীতি করেন। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। যারা ইসলামের নামে রাজনীতি করছেন, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম, যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক, মুশরিক। ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে, সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে, কোনোদিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন। যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন, গণতান্ত্রিক করেন, অগণতান্ত্রিক করেন। 2 নাম্বার, ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026-এর ইলেকশনের পরে দেখলেন, যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলা গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং করবে, বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরো বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি। কেন বাংলাদেশের যে ডিপ স্টেট, এটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি, যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান, যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে। ঠিক আছে, এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম। আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই, আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়ে। তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন, এবার রাজনীতি করেন। আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। দূরে করতেছি না। আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে। ঠিক আছে, এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন।
যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে, তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে, তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যে রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যে রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যে রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন নয়, সে ফাসেক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না। আপনাকে আরো ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কি ছিল? মুসলিম লীগ আলেম ওলামাদের দল ছিল নাকি? মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47 সময়, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনো সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি করে তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। দুই একজন আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা বলা হবে। মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কি চাইছে? এরা চাইছে মুসলমানেরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিতও কিন্তু তারা করতে পারেনি। তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতিতে এখনো আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখনো আছে। এই যে জামাত ইসলামকে যারা, জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত এনসিপির জোটকে, আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। তথা 1947-এ যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026-এ এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে। ইসলামের আপনাকে কিসের রাজনীতি করতে হবে? মুসলমানদের রাজনীতি করতে হবে। যে একজন মুসলমান, সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না, সেই সিস্টেমকে, গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সেই রাজনীতি করবে। তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে? দেখেন, আমি যে তত্ত্বের কথা বলতেছি, এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে। ভারতের RSS, শিবসেনা, বাজরাং দল, ঠিক আছে, এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না। তখন RSS, শিবসেনা, বাজরাং তারা কি করেছে? তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তার নাম বিজেপি। বিজেপি একটা রাজনৈতিক দল, এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে লিখিতভাবে, এরকম নয়, বরং তারা RSS কর্তৃক নিয়ন্ত্রিত হয়। RSS কট্টর উগ্রবাদ, তারা বাজরাং দল, শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত, তারা কট্টর উগ্রবাদ। কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু, খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে, খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে, এরকম কিন্তু সতী সাধু এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক, সেইটা জমিয়তে কি যেন ওলামা ইসলাম একটা আছে, আর অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে, তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত, তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে, তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেমন এনসিপি হতে পারে সেই রাজনৈতিক দল, যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না, কিন্তু এই দেশের মুসলমানদের, স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে। যেমন ওসমান হাদি করতো, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন, তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেন? যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলে এখানে ফতোয়া ফারাইজ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বিদআত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গন্ডগোল সেগুলো আসবে না। তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক, সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে। ম্যানেজ করার মাধ্যমে তারা দেখা যাচ্ছে ক্ষমতায় যাবে। এবং আপনারা যে মন্দের ভালোটা চাচ্ছেন, যে মন্দের ভালো নিয়ে আপনারা গত 1 মাস যাবৎ ফেসবুক একদম তোদবার করে ফেলেছেন, সেই মন্দের ভালোর একমাত্র সমাধান এইটা। সেক্ষেত্রে যত ইসলামের নামে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে, এদের সবকে তাদের রাজনীতি অফ করে দিয়ে দাওয়াতি কাজ করতে হবে। তারা দাওয়াতি ফিল্ড তৈরি করবে, সন্তান তৈরি করবে, প্রজন্ম তৈরি করবে। আর ওই মুসলমানের সন্তানরা স্বাভাবিক, যতদিন অন্তত গণতান্ত্রিক সিস্টেম আছে ততদিন সেই গণতান্ত্রিক সিস্টেমে তারা রাজনীতি করবে।
দুইটি গেল। যারা গণতন্ত্রের মধ্যে দিয়ে ইসলামের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ। যদি আপনাদের ভালো লাগে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারেন, আর না হলে আমি যেভাবে ফুল স্টপ দিয়েছি এটা আসলেই ফুল স্টপ। দেখেন এই নির্বাচনেও জামাত ইসলাম কিন্তু চেষ্টা করেছে তার ইসলামী রাজনীতির খোলস থেকে বের হয়ে আসার, এটা ছাড়া তার কোনো উপায় ছিল না।